দেখেন আমার কথা হচ্ছে তারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা বলে যে মেয়েরা ঠিকঠাক মতো করে পোশাক আশাক পরে না, তাই ছেলেরা উত্তেজিত হয়। তাহলে হুজুর যে মেয়েটি মাদ্রাসায়, তাহলে যে মেয়েটি একবারে 6 বছর বয়স থেকে হেজাব দ্বারা আবৃত থাকে, তাহলে সেই হেজাবটি খোলার সাহস ওই হুজুরটি কিভাবে পায়? বিএনপির হাজার হাজার ত্যাগী নেতাকর্মী যারা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম হামলা মামলা ফেস করেছে, এখন হঠাৎ করে দেখবেন পাওয়ারে এসে এক পরিবারে 3 জন এমপি। আবার দেখা যায় মন্ত্রী মিনিস্টারদের সন্তানরা দীর্ঘ 17 বছর বিদেশে আরামায় এসে দিন কাটিয়েছে, 5ই আগস্টের পরে তারা স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছে। এখন দেখা যায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বড় বড় চেয়ারে তারা। তো এই জায়গা থেকে কিন্তু ক্ষোভটা তৈরি হয়। এই যে পাপি আপা কথা বললেন না, ওনার ভিতরে কিন্তু চাপা ক্ষোভ আছে, উনি তো বলতে চাচ্ছেন না দলীয় কারণে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক রাজনীতির ময়দানে যা যা কিছু ঘটে যাচ্ছে সেই সব কিছু নিয়ে আমরা এই আয়োজনে আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি রাজনীতি কোন পথে, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সম্মানিত অতিথি আছেন অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, এবং তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আমরা অ্যাডভোকেট আশরাফি পাপি, আপনাকে দিয়েই শুরু করি। আমরা দেখছিলাম যে সরকার চাঁদাবাজ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবারই বলছেন যে জিরো টলারেন্স তারা নীতি অনুসরণ করছেন, আপনারা এই নিয়ে আসলে অভিযানও চালাচ্ছেন। কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যমে রিপোর্টও পেলাম যে মিরপুরে মিলেমিশে চাঁদাবাজির তালিকায় যেসব নেতা এবং পুলিশ কর্মকর্তার নাম আছে তার মধ্যে বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এবং এই যে আমরা দেখি যে সহসাই বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াত, এনসিপি, ওরা আসলে চাঁদাবাজ শব্দটা বললেই বিএনপিকে একটু ট্যাগিং করার চেষ্টা করে। সেই জায়গা থেকে একটু প্রশ্নটা রাখতে চাই যে মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধে বিএনপি কতটা সফল হচ্ছে? এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই সবসময় দেখেছি, বিশেষ করে মাঠ পর্যায়ে চাঁদাবাজি। এটা মানুষের হয় কি তৃণমূলের মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এবং তৃণমূলের মানুষকে এটার অত্যাচারটা, এই যন্ত্রণাটা সহ্য করতে হয়। এই জন্য সরকার যে কথাটি বলেছে তার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে কিছু কিছু ধরেন প্রাতিষ্ঠানিক চাঁদা আছে। প্রাতিষ্ঠানিক চাঁদা বলতে কীরকম? যেমন আপনার এই ট্রাকের, মিনি বাস, তারপরে লোকাল বাস, মানে সমিতির মতন করে সমিতি করে যে সমিতিভুক্ত যে বিষয়গুলো আছে, এটা ধরেন একবারে নিবন্ধিত চাঁদাবাজি করা হয়। এবং সেইগুলো ধরেন যে যারা সদস্য তারা তো তাদের কাছ থেকে নিচ্ছে, দিতে বাধ্য হচ্ছে। এখন সবার গাড়ি সমানভাবে না চললেও স্বাভাবিক কারণে এই চাঁদাটা তখন পরিশোধ করে লভ্যাংশ কিছু থাকে কিনা পরিবারের জন্য, সেটাও কিন্তু বিবেচনা তখন করে না। যে ওই প্রতিষ্ঠানিক যে চাঁদাবাজিটা করছে নিবন্ধিত সংগঠনের নামে, বিভিন্ন সমবায় সমিতি, তারপরে আপনার যানবাহন ছাড়াও আরও কিছু ব্যাপার স্যাপার আছে এগুলি। এখন এইখানে আমার একবারে রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং আপনি একজন অ্যাডভোকেট হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার অভিমতটা কি, আমি আসলে তৃণমূলের সম্পূর্ণরূপে চাঁদার বিপক্ষে হচ্ছে আমার অবস্থান, এবং এই চাঁদাবাজিটা চিরতরে নির্মূল হোক এই কারণে মোটিভেশনটা করা দরকার। কারণ হয় কি, সরকার আসবে সরকার যাবে, কিন্তু চাঁদাবাজিটাকে মহোৎসব হিসেবে ধরা যাবে না। আমরা রাজনৈতিক সংগঠন যে যেটাই করি, আমাদের প্রত্যেকের একটা অন্তত পক্ষে শর্ত থাকা উচিত যে দলের পদ পজিশন থেকে শুরু করে সমস্ত কিছু চাঁদাবাজি কোথাও করা যাবে না, এই মর্মে তৃণমূলই কমিটমেন্ট করতে হবে আগে। কারণ তৃণমূল তো একটা ব্যাপক জায়গা, বিস্তারিত প্রসারিত একটা জায়গা। ওইখানে চাঁদাবাজ মুক্ত হতে না পারলে আসলে বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষের কষ্টের বিষয় হয়ে যায়। যাদের নাম আসলে ওঠে, মানে তাদের বিরুদ্ধে একেবারে দলের জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হয়? দেখেন, যখন নাম উঠে যায় পত্রপত্রিকা সংবাদপত্রে, এবং দল যখন দলের পক্ষ থেকে খবর নিয়ে দেখে যে বিষয়টাতে বেসিক্যালি জড়িত, তখন পুলিশকে ডাইরেক্টলি অর্ডার দিয়ে দেয় যে তাকে ধরো। তার অনুসারীরা যদি থানা টানা এগুলো ঘেরাও করে, তখন দেখা যাচ্ছে তাদের একবারে মোটা বাঁশ দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পুলিশ লাঠিপেটা করে থ্যাতা করে বের করে দেয়। তো এই জন্য একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে সবাইকে, যে রাষ্ট্রের ক্ষমতায়নই বলেন আর রাষ্ট্রের বিদায় বলেন, এইটা আমাদের কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত রেখে যেতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত হতেই হবে। আর মেয়েদের হাঁটা চলা উঠা বসায় নিরাপত্তাটা দিতে হবে।
জি। কারণ আজকাল মেয়েরা যে ইপটিজিং এর সম্মুখীন হচ্ছে, জি, আমরা বিভিন্ন মেয়েরা জায়গায় মাদ্রাসায় পড়তে যে একেবারেই জি, যে বর্বর মেয়েরা ঘটনাটা ঘটে গেল। মাদ্রাসায় পড়তে যে হুজুরের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এবং আমি আইনজীবী হিসেবে মাদ্রাসার ভিতরে অনেক বলৎকারের মামলাও আমাদের কাছে আসে, যেটার সাথে শিক্ষকই জড়িত, সুপারিনটেন্ডেন্ট জড়িত, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। এবং 5 বছর 6 বছর জেলেও আছে, জামিনও হয় না, এরকমও পরিস্থিতি। কিন্তু এই জিনিসগুলো খুব ব্যাপকভাবে কন্ট্রোল করতে হবে। দেখেন, আমার কথা হচ্ছে তারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা বলে যে মেয়েরা ঠিকঠাক মতো করে পোশাক আশাক পরে না, তাই ছেলেরা উত্তেজিত হয়, তখন ছেলেরা একটা কমান্ডস পাস করে। তাহলে হুজুর যে মেয়েটি মাদ্রাসায়, তাহলে যে মেয়েটি একবারে 6 বছর বয়স থেকে হেজাব দ্বারা আবৃত থাকে, তাহলে সেই হেজাবটি খোলার সাহস ওই হুজুরটি কিভাবে পায়? যারা মেয়েদেরকে বলে যে মেয়েদের পোশাক আশাক এমনভাবে চল করে রাস্তাঘাটে যে তারা ছেলেদের চোখে পড়ে এবং ছেলেরা তখন উত্ত্যক্ত করে, তো তাদের কাছে আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যে আবৃত সমস্ত শরীর আবৃত করে যে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করতে যে আলিফ বা তাসা, সেই বাচ্চা শিশুটিকে তার ওই হেজাবের ভিতরে মাদ্রাসার শিক্ষকের নজরটা পড়ে কিভাবে, এইটা আমি প্রশ্ন করতে চাই। এই জন্য আমি মনে করি মেয়েদের বেসিক্যালি কোথাও স্বাধীনতা নাই। কর্মক্ষেত্রে স্বাধীনতা বলেন, যোগ্যতার স্বাধীনতায় বলেন, মাদ্রাসাতেই যে মেয়েদের ইজ্জতের সুরক্ষা, সেটাও কিন্তু হেজাব পড়া অবস্থায় হচ্ছে না, থাকছে না। তো এগুলোর থেকে মুক্তি অবশ্যই মানুষকে পেতে হবে। আর বাংলাদেশের চাঁদাবাজি যতটুকু না হয়, তার চেয়ে ব্যাপক প্রচারটা হয় খুব বেশি, যদি কোথাও একটু বিএনপির গন্ধ পায়। এখন এই প্রচারটা করে কারা? তাহলে প্রচারটা করছে কারা? যারা হাদিয়া নিয়ে চাঁদাবাজি করে, যারা বায়তুল মাল নিয়ে চাঁদাবাজি করে, যারা ইয়ানত নিয়ে চাঁদাবাজি করে, যারা দলীয় হাসপাতালের নাম করে একটা ক্লিনিক ব্যবসার সাথে জড়িত। আমার চাঁপাইনবাবগঞ্জে দেখেন সরকারি হাসপাতালের দরজার কাছে জামাত ইসলামের একটা ক্লিনিক, এবং ওই ক্লিনিকটা পরিচালিত হয় জামাতের ডাক্তারদের দ্বারা। এবং হাসপাতালের ওষুধ নিয়ে যে তারা ব্যক্তিগতভাবে ওই যে চক্ষু শিবির করে, তারপরে ওই যে স্বাস্থ্যসেবামূলক যেগুলো করে, হাসপাতালে সব কিছু নিয়ে যে তারা করছে। তো এইটা তো মানানসই হলো না। এই জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে হাসপাতালকে দালাল মুক্ত রাখতে হবে, এবং হাসপাতালের সরকারি হাসপাতালের কত গজের ভিতরে প্রাইভেট ক্লিনিক থাকা যাবে না, 64টা ডিস্ট্রিক্ট, ঢাকা শহর সহ, এইটা ব্যাপকভাবে অনুসন্ধান করেন। দরকার হয় বুলডোজার দিয়ে ওই সমস্ত জায়গা ভেঙে ফেলেন, এবং এদের নিবন্ধন ঠিকমতো আছে কিনা, এরা কিভাবে চালাচ্ছে এই ক্লিনিকগুলি, এবং তাদের অর্থনৈতিক লেনদেনের যে ব্যাপার স্যাপারগুলি। কারণ এখানে টোটাল জামাতের পরিবার সহ ওখানে চাকরি করে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলেন না যে জামাত ইসলামের ভিসি 535 দিনে কতগুলি নিয়োগ দিছে, মানে বাপ, চাচা, শ্বশুর, খালাতো ভাই, শালার সম্বন্ধী, মানে যে বাপের প্রতিষ্ঠান। তারা আবার ধরেন দলীয়করণ নিয়ে কথা বলে, তারা আবার জেলা প্রশাসনে কেন প্রশাসক বসাইছে সেইটা নিয়ে তারা কথা বলে। তো 64টা ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক একটাও তো বাংলাদেশে প্রেজেন্ট নাই, পালায় চলে গেছে। তা আপনি সবগুলোই যদি ডিসির ঘাড়ে দেন, তাহলে ডিসির কার্যটা কে চালাবে? সবই যদি আপনি ম্যাজিস্ট্রেটের ঘাড়ে দেন, তো ম্যাজিস্ট্রেটের যে দিনের কর্মসূচি আছে সেটা কে চালাবে? সেটা কি পাবলিক যে চালাবে? পাবলিক যে তো চালাবে না। একটা সীমিত সময়ের জন্য দিয়ে স্থবিরতা কাটিয়ে, এবং কি পরিমাণ ওখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেগুলো আসলে প্রকাশ করে জনমুখী করে নির্বাচনের মাধ্যমে যে আসবে তার হাতে ছেড়ে দেওয়াটাই উত্তম। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। এরপর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আলোচনার জন্য সম্মানিত অতিথি আছেন অ্যাডভোকেট সৈয়দ আসিফা শরাফী পাপিয়া, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। অ্যাডভোকেট পাপিয়া, আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে রাজনীতি কোন পথে, সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আমরা দেখছি যে বিএনপি থেকে এনসিপিতে যাওয়ার যে একটা ঝোঁক তৈরি হয়েছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বললেন যে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সন্তানেরাও যোগাযোগ করছেন এবং তাদেরকেও ভবিষ্যতে এনসিপিতে দেখা যেতে পারে। তো এই যে, এবং এছাড়াও বলছে যে বিএনপি আসলে ভুল রাজনীতি করছে বলে এরকম একটা অবস্থা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ধরেন ভুল রাজনীতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? কারণ আমরা দেখেছি বিগত দিনে যারা রাজপথে থেকেছেন তাদের অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছেন, আপনিও তাদের মধ্যে একজন ছিলেন মনোনয়ন প্রত্যাশিত। সেই জায়গা থেকে একটু আপনার মন্তব্য শুনতে চাই যে বিএনপি আসলে ভুল রাজনীতি করছে কিনা, বা তাদের দলের রাজনীতিটা কেমন একটু। এই দলের হচ্ছে কি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছিলেন, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তার সাথে আমার স্কুল নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল,
আমার স্কুলে ওনার সাথে আমার প্রথম হ্যান্ডশেক হয়। তো সেটার একটা অনুভূতি ওনার প্রতি আমার ছিল। তারপরে উনি যেদিন মারা গেলেন 1981 সালে 30শে মে, মারা যাওয়ার পরে আসল উপলব্ধিটা আমার ব্যাপক হারে আসলো। ওনার সততা, ওনার দেশপ্রেম, ওনার বহুদলীয় গণতন্ত্র এবং পরিশ্রম, তারপরে জীবনের ক্ষেত্রে যে বিলাসী জীবন নয়, খুব কঠিন, খুব একটা সিম্পল সাধারণ জীবন, ছকে বাঁধা জীবন যেটাকে বলা হয়, এই জীবনটার প্রতি আমার শিশু মনে আমি আকৃষ্ট হয়েছি। তা আমি আকৃষ্ট হওয়ার পর দেখেন হয় কি অনেকে বয়স্ক 50 বছর, উনিও যেদিন থেকে রাজনীতি শুরু করছেন, আমি কিন্তু সেই রাজনীতিটা 12 বছর বয়স থেকে শুরু করছি। যখন রাজনীতি করার বয়সটা অনেক সমান সমান হয়ে যায়, ব্যক্তির বয়সের পার্থক্য থাকে। আমি এরশাদ বিরোধী আন্দোলন দেখছি, তো সেখানে ধরেন যে শ্যামা ওবায়দের বাবা ওবায়দুর রহমান সাহেব, উনি কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন, উনিও কিন্তু ডিগবাজি খেয়ে আওয়ামী লীগে গেছেন। আবার বিএনপিতে যখন আসছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ থেকে উনি আসছিলেন। তো উনি যে চলে গেছেন, চলে যে পরে আবারও ফেরত আসছেন, তো এগুলো হয় কি, তারপর উনি একটা গেল, তারপরে আপনি জিয়াউর রহমানের মৃত্যুর পর শাহ আজিজুর রহমানরাও অনেক রকম ভেলকিবাজি করছে। তো বেগম খালেদা যে খুব সুন্দরভাবে সাবলীল গতিতে সেগুলো মোকাবেলা করছে। তারপরে আপনার হচ্ছে আপনি অলি আহমেদের কথাই দেখেন, কাজী জাফর সাহেবের কথাই দেখেন, শাহ মোয়াজ্জেম সাহেবের কথাই দেখেন, তো এগুলো তো সব পাল্টি খাওয়া নেতা। ইভেন মওদুদ আহমেদের কথাই দেখেন, যে 9 বছর সে এরশাদের মন্ত্রিসভার সে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যাই হোক ছিল। তো শেষ পর্যন্ত ধরেন যে ওই বিএনপিতেই কিন্তু শেষ ঠিকানা। তো বিএনপি যারা ছেড়ে গেছে তাদের শেষ ঠিকানাটা আবার ব্যাক করে কিন্তু বিএনপিতে আসছে। এখন নমিনেশনের ব্যাপার হয় কি, এখানে ভুল ত্রুটি যে একবারে দলের হয় না তা না, প্রকৃত ত্যাগী চিনতে যে সব ক্ষেত্রেই একবারে সক্ষম হয়ে যায় সেটাও কিন্তু না, প্রকৃত ত্যাগের যে মূল্যায়ন একবারে প্রপারলি করে দল তাও না, ব্যতিক্রম অবশ্যই আছে। কিন্তু আমরা যারা দল করি, আমি আমার জীবনের যে ম্যাচুরিটিটা আমি এই ক্ষেত্রে অর্জন করছি, যে আমি অলি আহমেদকে 11 সময় ওই চিটাগাংয়ের মাঠে খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় বক্তৃতা রাখতে শুনছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে ওপেনলি বক্তৃতা রাখছে। তারপরও দেখেন সে বেগম খালেদা জিয়ার কাছে আসছে, তার সাথে থাকছে ইন দ্যাট সেন্স তার দলের জোটের ভিতরে ছিল এবং তার জোটে থেকে নমিনেশন পাওয়ারও চেষ্টা করছে। তারপরে বি চৌধুরী সাহেব এই যে গেল, মাহি বি চৌধুরী যে এমপি হওয়ার পরে এদের শেষ ঠিকানাটা আসলে কোথায়? তো রাজনীতি আমি করি, রাজনৈতিক দল যদি আমার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তার খেসারত, তার জবাব এবং তার থমকে যাবে সেটা রাজনৈতিক সংগঠন। কিন্তু আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন কেন দেব? কারণ আমি তো একটা সিদ্ধান্ত আমার প্রতি যদি নেগেটিভও হয়, পজিটিভ হওয়ার কথা ছিল, নেগেটিভও যদি হয়ে যায়, ওই সিদ্ধান্তের কারণে তো আমি দল করি না। আমি তো একটা পোস্টের জন্য আমি দল করি না। আমি তো ধরেন এমপি নমিনেশন আমি চাই, বাট আমাকে কোনোদিনে দেয়নি, অদূর ভবিষ্যতে চাইবও না, দেওয়ার কোনো সুযোগই থাকবে না। কিন্তু তার জন্য আমি দল ছাড়বো, এই নীতিতে আমি ব্যক্তি পাপিয়া, এই নীতিতে আমি কিন্তু একমত না। এখন এইখানে অনেকের মামলা ছিল, অনেকেই অনেক কষ্ট করছে, ইসাহাকরা সহ। ওর সাথে আমার একটা স্মৃতিও আছে। আমাকে আপনার ওই কামরাঙ্গি চরে প্রোগ্রাম দিছিল, আমি ওখানে যাওয়ার পর ওখানে কামরুল ইসলামের লোকজন দ্বারা আমি আক্রান্ত হই এবং গাড়িটা পুরো ভেঙে পরে লাঠি দিয়ে খোঁচানো শুরু করছে, গাড়ির কিচ্ছু ছিল না। তখন আমি দৌড়ায় সেটা কেমিক্যাল গোডাউন আশ্রয় নিছি। ওইখান থেকে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ইকবাল মাহমুদ টুকু সাহেবকে ফোন দিছি যে ওই টোটাল কেমিক্যাল গোডাউন ঘিরে ফেলছে আওয়ামী লীগ, ঘিরে সমানে ককটেল বাস্ট করছে এবং ঢেল মারতেছে 1 ঘন্টা ব্যাপী। তা আমি এখান থেকে বের হবো কীভাবে? তখন উনি বলছে যে আমি ইসাহাককে বলছি। তো ইসাহাক তখন আমাকে ফোন দিছে যে আপা আপনি কোন জায়গায় আছেন? আমি অমুক জায়গায়। তখন বলছে যে আপা এখন তো ওই অ্যাকশনটা কমে নাই, 1 ঘন্টা ওরা করে মিটিংয়ে যাওয়ার পর তখন ওইখান থেকে আপনাকে আমি উদ্ধার করব ওই কেমিক্যাল গোডাউন থেকে। তখন সে একটা পাঠাইছে আমার জন্য, মোটরসাইকেল, হেলমেট দেওয়া। 1 ঘন্টার পরে ওরা ওদের মিটিংয়ে যখন গেছে তখন হচ্ছে একটা পাঠাইছে, সেই পাঠাও আমি হেলমেট পরে ওই পাঠাওয়ের লোকের পিছনে বসে পরে হচ্ছে সমস্ত গায়ে আমার কাচের গুঁড়ি এবং লাঠি দিয়ে মেরে আমাকে এরকম মোটা করছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে কোনো ক্যামেরা, মোবাইল, কোনো কিছুতে একটা ছবি ধারণ করার মতো পরিবেশ নেই। করতে গেলে ওখানে বিশ্বযুদ্ধের মতো পিটায় মাটি দিয়ে মেরে ফেলে দেয় আমাকে আর আমার জুনিয়রকে, এই অবস্থা। পরে তো আমার জুনিয়রটাকে আমি হাসপাতালে ভর্তি করলাম, সমস্ত গায়ে খুদি লোমের ভিতরে কাটা ঢুকে খুচখুচ। তো ইসহাক এখন হয় কি, আমি পাপিয়া, আমি যে অ্যানালাইসিস করি, যে স্টাডি যেটা করি, সবাই যে আমার মতো করে করবে, আমার মতো করে সব সিদ্ধান্ত মেনে নেবে, আমার মতো করে
একবারে নৈতিক আনুগত্য প্রদর্শন করে দল করবে, এটা ম্যান টু ম্যান তো পার্থক্য হয়। সেই ক্ষেত্রে ইসাহাক সহ আরও কেউ হয়তো গেছে, আরও কেউ হয়তো যাবে, কিন্তু যেটা বলেছে যে স্থায়ী কমিটির সদস্য ছেলেরা এনসিপিতে যাওয়ার কথা ভাবছে, আমি স্পষ্ট করে আপনাকে বলি যে যারা বিএনপিতে বঞ্চিত হবে, বঞ্চিতের ঝালটা মিটানোর জন্য অন্য দলে যাবে, এনসিপিতে যাবে, কিন্তু আদর্শিকভাবে এনসিপিকে গ্রহণ করার মতো কোনো প্রকার কারণ, কোনো প্রকার দর্শন, কোনো প্রকার সুযোগ নাই। এনসিপিতে যাওয়ার চেয়ে তো নিজেরা একটা পার্টি করলে তো সেই পার্টিটাই বরং বেশি আগাবে। এনসিপিতে যেতে হবে কেন? এনসিপির ছেলেপেলেরা কি এমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারা সব মাদ্রাসা ওরিয়েন্টেড এবং সব শিবিরের ম্যাক্সিমাম হচ্ছে গুপ্ত, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা থাকে। এই দেখেন গুপ্তভাবে আওয়ামী লীগে ছিল, আবার বিএনপির ভিতরেও আছে, গুপ্তও আছে, ওপেনও আছে, সব কিছুভাবে আছে। তো এগুলোকেও দলকে খুঁজতে হবে। দলে ক্ষমতায় আসার সময় আন্দোলনের জন্য এক শ্রেণীর কর্মী, আমাদের মতো কর্মীকে লাগে। আমি 91 সালেও আমি দেখছি, আমি 2001 সালেও আমি দেখছি, এবং আমি এই 2026 সালেও আমি দেখলাম যে আন্দোলন কর্মসূচি লাঠিপেটা থেতলা হওয়া, লাশ হওয়ার জন্য একটা শ্রেণীর কর্মী লাগে, কিন্তু ক্ষমতা যখন আসে সাথে সাথে সেট আপটা চেঞ্জ হয়ে যায়। তো দলের এই সেট আপ চেঞ্জের ব্যাপারে মানবিকতা, নীতি নৈতিকতা থাকবে অদূর ভবিষ্যতে, তাহলে এই কথাগুলো বলার আর কেউ সুযোগ, সাহস কোনোটাই পাবে। জি, আদর্শগত পরিবর্তনের একটা কথা বলছিলেন। এখানে আমরা দেখলাম যে চট্টগ্রামে একটা বড় আয়োজন করতে যাচ্ছে এনসিপি। সেখানে কিছুদিন আগে যাকে নিয়ে আসলে খুব আলোচনা হলো, যে সাবেক মেয়র চট্টগ্রামের এম মঞ্জুর আলম, তিনিও ওই অনুষ্ঠানে থাকতে পারেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসলে আসে, এবং তার আগে তিনি যে আলোচনায় এসেছিলেন, ওখানে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে দেখা করেছেন, তারপরেই তো মূলত আলোচনাটা আসে। তো এই জায়গায় প্রশ্নটা উঠেছে যে সুযোগ সন্ধানী রাজনীতির একটা নতুন ধারা আসলে চালু হলো কিনা। সুযোগ সন্ধানী রাজনীতি সবসময় আছে, এইটা বাংলাদেশের নতুন কোনো ধারা না। কারণ আপনি নিজেই দেখেছেন যে মুসলিম লীগ থেকে শুরু করে তারা একসময় বিএনপির ঘাড়ে, ভাসানী ন্যাপ, এরাও বিএনপিতে আধিক্য, দুইটা একটা মুসলিম লীগ, একটা ভাসানী ন্যাপ, বিএনপির ভিতরে দুইটা মেরুকরণ তখনও ছিল, এখনও আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আমরা ছাত্রদল থেকে মূল প্রোডাক্ট যারা, এই প্রোডাক্টগুলোকে হাতছাড়া করা দলের কোনো ভালো লক্ষণ হবে না। কারণ আমরা অনেক চড়াই উতরাই, জীবনে অনেক উত্থান পতন এবং অনেক অনেক দুর্দিনের সাক্ষী আমরা। তো হাইব্রিডরা আসবে, পোষ্য কোটায় সব নমিনেশন দিতে হবে, তাহলে যেই বাবার সন্তান বিএনপিতে নমিনেশন কনফার্ম করতে পারবে না, তার নমিনেশনে যখন টার্গেট, তখন সে তো অন্য জায়গায় যাবেই। এটা একটা আপনাকে চিন্তা করতে হবে। আর পোষ্য কোটায় যারা নমিনেশন পেয়েছে, তারা কিন্তু কোনো না কোনো দল থেকে আসাই, এবং ম্যাক্সিমামই দেখবেন অন্য দল থেকে আসা, বিএনপির অরিজিনাল নিট প্রোডাক্ট না। যে যেমন আমরা যারা অরিজিনাল প্রোডাক্ট, ছাত্রদল করা, আমাদের ছেলেমেয়েরা পার্টি বিএনপিকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, অ্যাক্টিভ পলিটিক্স করুক আর না করুক। বাবা মায়ের এই অবস্থা দেখে, পরিণতি দেখে পার্টির প্রতি হয়তো তাদের অনাগ্রহ জন্মাবে, হতাশা জন্মাবে, অশ্রদ্ধা জন্মাবে, কিন্তু তারা কখনো অন্য দলে কিন্তু যাবে না। কিন্তু যারা টপকে টপকে পার্টিতে আসছে, আর টপকে সিঁড়ি বেয়ে না উঠে লিফটের চাপে একবার 10 তলা পর্যন্ত উঠে গেছে, তাদেরকে কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। অনেক মেয়ে, আমি নাম বলতে চাই না, আমাদের রাজনীতির, মাঠের রাজনীতির সাথে যুক্তই না, ওই পোষ্য কোটায় বাপের পদবি দিয়ে আসার পরও আমাদের উপরে তাদের পোস্ট দিচ্ছে। নেতারা সারাক্ষণ বসে নিজেরা নিয়ে গেছে বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করতে, এত হাইলাইটস করছে তাদেরকে, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত তো ধরে রাখতে পারিনি। কি কারণে? একটা নমিনেশনের কারণে। তো তাহলে এটা তো একটা স্বার্থ, নমিনেশন একটা স্বার্থ, একটা স্বীকৃতি। আমি চাই আমার কর্মের স্বীকৃতি হিসেবে নমিনেশন, আর কেউ আসেই যে আমাকে ওই জিনিসটা নিতে হবে, পেলে থাকবো, নাহলে না। তো কর্মের স্বীকৃতি তো এটা হলো না, কর্মই করলাম না। আমি 10 দিন টকশো করলাম, করেই কি আমি পার্টির যা আছে সব চেয়ে নিতে পারি না। মাঠের রাজনীতিতে থাকতে হয়, মাঠের রাজনীতিতে শিখতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। মামলায় ঘরে বসে আসামি হয়, আর মাঠে মিছিল করতে যে আসামি হয়, দুটো আসামি হওয়ার ভিতরে কিন্তু পার্থক্য আছে। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন।
দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন, অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। আরও আছেন ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ। অ্যাডভোকেট পাপিয়া, আপনার কাছে আসি। আপনি এর আগে যেমনটি বলছিলেন যে মানে আমরা আলোচনা করছিলাম আসলে যে মনোনয়ন না পেলে আরেক দলে চলে যাওয়া কিংবা অন্য দলগুলো থেকে বিএনপির মতো প্ল্যাটফর্মে আসলে চলে আসে, এই ধারাটা আসলে অনেকদিন ধরেই চলছে। কিন্তু আপনি বলছিলেন যে রুটেড যারা নেতাকর্মী, রুট থেকে এসে নেতাকর্মীদের আসলে নেতা হতে কর্মীদের অনেক বছর লেগে যায়। সেই জায়গা থেকে দল রদবদলের যে সংস্কৃতিটা, সেই বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাই। মানে কতদিন আসলে লাস্টিং করা যায় সেই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আপনি যে চিটাগাংয়ের মঞ্জুর কথা বললেন, উনি পোল্ট্রিবাজ নেতা। উনি সবসময় দেখছেন যে দল বদলটাই ওনার হচ্ছে রাজনীতি। মানে উনি হচ্ছে কি বাসুদ, আমি বলি বাংলাদেশ সুবিধাবাদী দল। আমরা এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ, বাসুদ বাংলাদেশ সুবিধাবাদী দল। এখানে যে যেখানে সুবিধা পাবে সে সেখানে যাবে। একবার অনন্তকাল থেকে এরকম একটা সুবিধাবাদী শ্রেণী বাংলাদেশ সৃষ্টির আগে থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত চলমান। এখন একটা পাপিয়া তৈরি করতে তো 1 বছর 2 বছর লাগেনি। একটা পাপিয়ার নিজেরও গড গিফটেড কিছু থাকে, নিজেরও প্রচেষ্টা থাকে, দলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, দলের প্রতি স্যাক্রিফাইস করতে যে দল পিপাসু মানুষের অন্তরে একটা জায়গা আমরা করে নিয়েছি। এখন ধরেন একটা পাপিয়াকে মাইনাস করতে 1 মিনিটের একটা সিদ্ধান্ত যথেষ্ট, কিন্তু একটা পাপিয়াকে তৈরি করতে কত বছর লাগছে এইটা চিন্তা করতে হবে। এখন সব কিছু রেডিমেড, বাবার অমকের মেয়ে, তমকের ছেলে, তমকের স্ত্রী, তমকের বউ। এই দেখেন না এনসিপি কি বলতেছে, নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত বলে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বারের ছেলেরা আসবে। তো তাহলে কি ওই অমকের ছেলে আবার কারুর বউ, কে কি কারণ? তো এইটা কি হলো, একটা ওই বাসুদ হয়ে যাবে শেষকালে। এনসিপির চরিত্রটা হবে বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দলের অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। জি, অনেক ধন্যবাদ। আমি একটু ফারুক হাসান আপনার কাছেই যাই। আমরা সুযোগ সন্ধানী রাজনীতির ধারা নিয়ে কথা বলছিলাম, এই বিষয়ে আপনার একটা মন্তব্য। পাশাপাশি আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, যেমন এনসিপি থেকে যে অভিযোগটা আসছে যে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কক্ষিগত করতে চাইছে সরকার, এই ইস্যুতে আপনার একটা মন্তব্য শুনতে চাই, কি মনে হচ্ছে? ধন্যবাদ নিউজ 24 সম্মানিত দর্শক, আমার সহ-আলোচক। তো যাই হোক, আপনি যে এই যে দল পরিবর্তনের যে সংস্কৃতি বা রাজনীতি, এটা আসলে আজকে নতুন কিছু নয়। এটা বিগত 54 বছর ধরেই আমরা রাজনীতির মাঠে দেখে আসছি। আসলে রাজনীতি ধরে বেঁধে কাউকে রাজনীতি করানো যায় না, যে আপনাকে মানে সারা জীবন এই রাজনীতি করতে হবে বা এই দলেই করতে হবে। বিষয়টা আসলে যেমন একদিক দিয়ে মানে কাউকে বেঁধে রাখা যায় না, আরেক দিক দিয়ে আরেকটা বিষয় মনে রাখতে হবে, রাজনীতির মাঠে যখন আপনি বারবার ডিপ্রাইভ হতে হতে মানে একটা জায়গায় অতিষ্ঠ হয়ে যান, তখন মানুষ অনেক সময় বাধ্য হয়ে ধরেন যে রাজনৈতিক যে ট্র্যাক, এই ট্র্যাক পরিবর্তন মানে অনেক সময় করে আর কি, বাধ্য হয়ে। যেমন ধরেন বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারি দল, বিএনপির হাজার হাজার ত্যাগী নেতাকর্মী যারা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল, জুলুম, হামলা মামলা ফেস করেছে, এখন হঠাৎ করে দেখবেন পাওয়ারে এসে এক পরিবারে 3 জন এমপি। আবার দেখা যায় মন্ত্রী মিনিস্টারদের সন্তানরা দীর্ঘ 17 বছর বিদেশে আরামায় এসে দিন কাটিয়েছে, 5ই আগস্টের পরে তারা স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছে। এখন দেখা যায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বড় বড় চেয়ারে তারা। তো এই জায়গা থেকে কিন্তু ক্ষোভটা তৈরি হয়। এই যে পাপি আপা কথা বললেন না, ওনার ভিতরে কিন্তু চাপা ক্ষোভ আছে। উনি তো বলতে চাচ্ছেন না দলীয় কারণে, আমি জানি, আমরা জানি, কারণ উনি নিজে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। না, এটা ওভারঅল রাজনীতির জন্য বলছি যে এই জায়গাতে আসলে আমরা যারা নির্যাতিত, নিপীড়িত দীর্ঘদিন ধরে, এদেরকে যদি সঠিকভাবে মূল্যায়নটা না করতে পারি, তখন কিন্তু অনেক সময় অনেকেই বাধ্য হয়ে রাজনীতির ট্র্যাক পরিবর্তন করে। আবার আরেকটা বিষয় যেটা বললাম অলরেডি, আর দ্বিতীয়ত যে বিষয়টা আপনি বললেন ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে স্থানীয় নির্বাচন নিয়ে, এটা আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে সরকারকে বলে আসছি যে একটা নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রতিনিধি দিয়ে আসলে সেটা হোক সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদ কিংবা জেলা পরিষদ হোয়াট এভার, মানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালানো আসলে উচিত নয়। এটা দিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হয়, যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনীতির মাঠে। আমরা সরকারকে বলেছিলাম যেহেতু নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেল, আপনারা অনতিবিলম্বে স্থানীয় নির্বাচনের দিকে যান। একটা স্থানীয় নির্বাচন দিতে সরকারের খুব বেশি সময় লাগার কথা না, 3 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু নির্বাচনে যাওয়া যায়। কিন্তু এই সরকার এখন ঘোষণা দিলেন তারা নাকি এই বছরের শেষের দিকে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছে, মানে মোটা দাগে 1 বছর। এই যে 1 বছর আপনি অনির্বাচিত প্রতিনিধি দিয়ে আপনি জনগণের উপরে এক প্রকারের একটা কর্তৃত্ববাদী শাসন কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। জি, অনেক ধন্যবাদ। এই টপিকটা আসলে খুব বেশি এখন আসে, সেটা হচ্ছে ভারতে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো এবং আমরা সেখানে দেখলাম হিন্দুত্ববাদের যে উত্থানটা সেটি, এবং সেখান থেকে বাংলাদেশেও তার প্রতিধ্বনির আওয়াজটা আসলে কেমন পাচ্ছেন সেই জায়গা থেকেই প্রশ্নটা করতে চাই। যেমন বাংলাদেশ ইস্যুতে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর মন্তব্যগুলো শোনেন, বেশ আগ্রাসী, এবং তিনি শেখ হাসিনাকে নিয়েও যেই মন্তব্যগুলো করেন সেগুলো আসলে দেখেন, মানে কোনো নেতিবাচক শঙ্কা ভবিষ্যতে দেখেন কিনা
কতটা ধন্যবাদ। প্রভাব ফেলতে পারে? প্রথমে বলে রাখি, শুভেন্দু অধিকারী একজন আপাদমস্তক রাজনৈতিক মাতাল, সুতরাং তার কথার উপরে ধরেন যে আমরা কোনো একটা মন্তব্য করবো, এটা আমি করতে চাই না। তবে দীর্ঘদিন যেহেতু সেখানে তৃণমূল কংগ্রেস মানে শাসন ক্ষমতায় ছিল, বাংলাদেশের রাজনীতিতে ধরেন যে এর একটা পজিটিভ মানে ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। অনেকেই এটা বলে থাকে যে ইন্ডিয়াতে নির্বাচন বা পশ্চিমবঙ্গে নির্বাচন, তাতে আপনাদের মাথা ব্যথা কি, বা বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ে এত কথা কেন? হ্যাঁ, অবশ্যই কথা, কারণ পশ্চিমবঙ্গের যে সীমান্ত বাংলাদেশের সাথে সবচাইতে বড় একটা অংশ জুড়ে কিন্তু তারা রয়েছে। সেই জায়গাতে পশ্চিমবঙ্গে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তার একটা বড় প্রভাব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়ে পড়েছে, এখনও পড়বে এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে। এখন ধরেন এই যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস সেখানে থাকার কারণে বাংলাদেশের রাজনীতিতে তার কিন্তু নেতিবাচক খুব একটা প্রভাব পড়ে নাই। এখন দেখেন উগ্রবাদী যে রাজনীতির ধারক এবং বাহক নরেন্দ্র মোদী রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় আসার ফলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা গোষ্ঠী আনন্দে আত্মহারা। তারা মনে করছে যে বিজেপি ক্ষমতায় আসছে, দ্যাট মিনস আমরা দীর্ঘদিনের যে আমাদের অমীমাংসিত ইস্যু তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে, কারণ মমতার কারণে এই তিস্তা চুক্তি এতদিন নাকি বাস্তবায়ন হয় নাই। কোন গোষ্ঠীর কথা বলছেন? এটা বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা ধরেন যে আপনার ভারতের দিকে সবসময় তাকিয়ে থাকে যে ভারত কি করে না করে, তার উপরে বাংলাদেশে তাদের ভাগ্যেরও একটা পরিবর্তন হতে পারে বলে তারা মনে করে। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়ার রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক নয়। ইন্ডিয়ার রাজনীতিটাই হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট, তারা সবসময় তাদের দেশের স্বার্থ আগে দেখে। আর বাংলাদেশের রাজনীতিটাই হচ্ছে আমরা সবসময় দেখি যে আমাদের প্রভুদের স্বার্থটা। সেই জায়গাতে আপনারা যদি আনন্দে আত্মহারা হয়ে যান যে ওখানে বিজেপি আসছে, তার মানে আপনারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করে ফেলবেন বা হয়ে যাবে তিস্তার পানি, এটা বোকার স্বর্গে বসবাস করার মতো একটা অবস্থা। আরেকটা অবস্থা দেখেন যে আপনার বিজেপির উত্থানের ফলে কি কি প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে। নাম্বার ওয়ান, আমাদের সংখ্যালঘু মুসলিম বা যে জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের উপরে কিন্তু জুলুম নির্যাতনের মাত্রা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে মুসলিমদের দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু হামলা ভাঙচুর শুরু হয়েছে ব্যাপকভাবে। নাম্বার টু, আমাদের সীমান্তে পুশ ইনটা বেড়ে যাবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয়দেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে ঢুকানোর একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছিল। এটা এখন দেখবেন প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে। তৃতীয়ত হচ্ছে বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠীটা আছে পশ্চিমবঙ্গে, এরা শিক্ষা দীক্ষা কিংবা সরকারের যে নানান সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা থেকে তারা পিছিয়ে পড়বে। কেন? কারণ এখন সেখানে হিন্দুত্ববাদী একটা কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায়। সুতরাং তারা চাইবে যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, তাদের সংস্কৃতিতে বিশ্বাসী, তাদেরকে উপরে তুলতে। আর যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী বা বাঙালি সংস্কৃতি লালন করে ধারণ করে, এরা কিন্তু ডিপ্রাইভ হবে ধীরে ধীরে। তো সুতরাং এই যে মেজর বেশ কয়েকটা কনসার্ন, সুতরাং এভাবেই কিন্তু আসলে আমি মনে করি তাদের এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমাদের রাজনীতিতে একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে এটা আমাদের কাছে অনেক 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 ধন্যবাদ অ্যাডভোকেট পাপি। আপনার কাছ থেকে লাস্ট একেবারে ছোট করে শুনবো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আসলে এটার প্রভাবটা কেমন হতে পারে? দেখেন, এখানে মমতা ব্যানার্জি তো আসলে পরাজিত হয় নাই, তাকে পরিকল্পিতভাবে এবং দীর্ঘ একটা পরিকল্পনার ভিত্তিতে মোদী সরকার ঠিক যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে 15 বছর টিকায় রাখার জন্য যে পদ্ধতিগুলো, কলাকৌশলগুলো, ইভিএম মেশিন, অপারেটর দিয়ে ভোট, এগুলো যে নির্ধারণ করেছিল, ঠিক একই পদ্ধতিতে মমতার পশ্চিমবঙ্গে সেই ঘটনাটাই কিন্তু ঘটিয়েছে এবং 99 লক্ষ না 92 লক্ষ ভোট কর্তন করে ফেলেছে। না 91-92 লক্ষ, প্রায় 1 কোটি ভোট কর্তন করছে। তারপর নির্বাচন কমিশন, তারপর দিল্লি থেকে তাদের যে প্রশাসন পাঠিয়েছে সেগুলো নিয়ন্ত্রণ। মমতা ব্যানার্জি ভালো হোক বন্ধ হোক, আমি মমতা ব্যানার্জিকে আমি কলকাতায় চিকিৎসার জন্য এর আগে কয়েকবার গেছি, সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তার প্রতি একটা আস্থা ছিল যে সে বর্ণবাদী না, কোনো বিশেষ বর্ণ বিশেষ গোষ্ঠীর প্রতি সে জাস্টিস আর ইনজাস্টিস করবে এরকম মহিলা সে না। কিন্তু বিজেপি একটা মৌলবাদ সংগঠন, বাংলাদেশে জামাত ইসলাম যেমন, ওই ভারতের বিজেপি ঠিক সেরকম। দিল্লিতে গরু জবাই বন্ধ, নিষেধাজ্ঞা দিছে এবং যে করবে তাকে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তো পশ্চিমবঙ্গের আমি অনেক হিন্দু মানুষকে বলতে শুনছি যে খাওয়াকে নিয়ে যারা জাত নির্ধারণ করে ওরকম দল আমরা চাই না, ওরকম সরকার আমরা চাই না। এটা দীর্ঘ পরিকল্পনার একটা ফসল, এই পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জিকে হারানো। তিস্তা এটা একটা ওদের পরিবর্তন, ওদের সরকার হোক আর যাই হোক, পার্শ্ববর্তী রাষ্ট্র নিয়ে ওদের মোটিভের কোনো পরিবর্তন হয় না। কারণ আমি কংগ্রেসকেও দেখলাম, আমি ওখানে সিপিএমকেও দেখেছি, তারপরে আমি এই তৃণমূলকেও আমি দেখলাম, ওই তিস্তা বলেন, এটা বলেন, সেটা বলেন, কেন্দ্রীয় সরকার যারা থাকে তারা এর ঘরে দোষ দেয় যে সিপিএম চাচ্ছে না, বুদ্ধদেব গুহ চাচ্ছে না, কি মমতা চাচ্ছে না। আসলে কেন্দ্রীয় গভর্নমেন্টই চায় না, কারণ পদ্মার পানির যে ন্যায্য হিস্সা, ওটাই তো শুধু নামে মাত্র একটা চুক্তি হয়েছে। বেসিক্যালি 46,000 কিউসেক তো 46,000 কিউসেক তো পানি আমরা ভারত থেকে কোনোদিনই পাইনি, যেই সময় দরকার সেই সময় তো পাইনি। আর বর্ষার সময় যদি ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবনে ভাসায় দেয়, তাহলে সেটা তো উপযুক্তভাবে পানি দেওয়া হলো না।
তবে এইখানে উল্লেখ্য বিষয় যে মোদী সরকার, অমিত শাহ, শুভেন্দু এদের বক্তৃতাগুলো অসম্মানজনক, এবং আমরা যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি পেয়েছি, এটা রীতিমতো আমাদের অনুভূতিতে আঘাত হানার মতো, এবং মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন করছে, অথচ বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা নাটক সাজানোর পরে হিন্দুদের ব্যাপারটা নিয়ে ওনারা উদ্বেগ প্রকাশ করে। তাহলে বাংলাদেশে আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই সরকার আস্তে না আস্তে নির্বাচন হতে না হতে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাড়ি ঘর ভেঙেছে, শুধু দোকানপাট ভাঙছে তা না, ঘরের ভিতরে ঢুকে গেছে, বাড়ি ঘর ভাঙছে, মহিলাদেরকে ধরে মারছে। এইটা তো কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের কালচার হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ দুজনকে যুক্ত হবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।